ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজ গল্প আকাশে মেঘ করে এলে। কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে। আমি কবি নই, তবে আকাশে মেঘ ঘনিয়ে এলে আমার তারানাথের কাছে যেতে ইচ্ছা করে বটে। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম তেলে ভাজার মতো তারানাথের গল্পও একটা আবশ্যিক ব্যাপার। আজ ছুটির দিনটা, সকাল থেকেই মনে হচ্ছিল হয়তো বা বৃষ্টি হবে। আকাশ ঘোলা, রোদ্দুরে তেমন তেজও নেই। দুপুরের পরেই কালো মেঘে চারিদিকে অন্ধকার হয়ে এলো। ঠিক এমন সময় বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। বিশেষ করে কলকাতার বৃষ্টি মোটেই উপভোগ করার জিনিস নয়। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগেই হয়তো তারানাথের বাড়ি পৌঁছাতে পারবো না, কিন্তু মটলেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ে সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো নিচ্ছি। পেছন থেকে কে বলে উঠল, এই যে তুমি এসে পড়েছো দেখছি। তাকিয়ে দেখি কিশোরী। সে একগাল হেসে বলল, যাই বলো ভাই, লোকটার গল্প বলার একটা দারুণ কায়দা আছে, একেবারে নেশা ধরিয়ে দিয়েছে। কি বলো? তুমি তো তারানাথের গল্পে বিশ্বাস করো না, তাহলে আসো কেন? কে বললো বিশ্বাস করি না? গল্পের মধ্যে কেবল ব্যাগরা দাও, আজে বাজে প্রশ্ন করো। আরে এইসব তো তারানাথকে উস্কে দেওয়ার জন্য। চটে গেলে ওর ভালো ভালো গল্পগুলো বেরিয়ে আসে। চলো চলো, আর দেরি নয়। ওই দেখো জল এসে পড়লো বলে। প্রায় দৌড়ে তারানাথের বাড়িতে ঢোকবার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সারাদিনের গুমট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পেছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গলি, সেই দিকে অবশ্য দেখবার কিছুই নেই। হাত তিনেক তফাতেই ঠেলে উঠেছে পাশের বাড়ির দেওয়াল। তবু তারানাথ দেখলাম বিভোর হয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের পায়ের শব্দে সে পিছন ফিরে বলল, এই যে তোমরা নাকি? এসো এসো এসো, ভাবছিলাম তো তোমরা বোধহয় এসেই পড়বে। এমন দিনটা। সবাই মিলে সেই নড়বড়ে তক্তা পাশে বসলাম। কিশোরী আমার হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে তারানাথের সামনে রাখলো। অন্য মানুষকে ভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, খুব ছোটবেলার কথা মনে পড়ছিল জানো। এইরকম মেঘ করে এলে গ্রামের সব ছেলে মেয়ে মিলে দৌড়াতাম আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গে ঢিপ ঢাপ আম পড়তে শুরু করতো। তা আম কুড়াতে কুড়াতে আসতো বৃষ্টি। এক কোচর আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম। এই আজকের মতো বড় বড় এইরকম ফোঁটায় বৃষ্টি পড়তো, বুঝলে কি না? সোদা মাটির গন্ধ চারিদিক দিয়ে উঠতো। আর বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম জমিয়ে খাওয়া। আর কিচ্ছু না, শুধু কাঁচা আম, তাই যেন সে মধুর মতো লাগতো। না, সেই সব দিন আর ফিরবে না। কিশোরী দেখলো তারানাথের কবিত্বের চোটে যে গল্পের জন্য আসা, সেটাই বুঝি মারা যায়। সে বলল, আপনার পুরনো অভিজ্ঞতা থেকে আজ একটা গল্প বলুন না। আরে বলবো বলবো, তার একটু চা হোক নাকি? তারানাথ উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলো। তারপর তক্তা পাশে জমিয়ে বসে বলল,
কলকাতার বর্ষার রূপ তোমরা দেখতে পাও না। আমার গ্রামের ছেলে, বুঝলে, খাল বিল ভাসিয়ে এক নাগাড়ে 3-4 দিন বাদলা হওয়ার পর কখনো গামছা নিয়ে কই মাছ ধরতে বেরিয়েছো? আমরা যেতাম, তারপর বাড়ি ফিরে এক বাটি নুন নিয়ে বসে সারা গা থেকে জোঁক ছাড়াতাম। মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। আবার সেই শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে ইচ্ছে করছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বুঝলে হে, তবু মোটের ওপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসবো পৃথিবীতে, আবার আম কুড়াতে যাব ঝড়ের দিনে, খেলা করব মায়ের কোলে, সুখ দুঃখ সহ্য করতে করতে বড় হয়ে উঠব। কিশোরী স্পষ্টত উসখুস করতে লাগলো। বাইরে ঝমঝম বৃষ্টি নেমেছে, ঘরের ভেতরে ঘন হয়ে উঠেছে ছায়া। মনে হচ্ছে যেন আমরা 3টে প্রাণী ছাড়া জগতে আর কেউ কোথাও নেই। এখন কি আর দার্শনিক তথ্যের আলোচনা ভালো লাগে? এই সময় ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তা তোমাদের গল্প চাই, তাই না? আচ্ছা, আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমারই পরিবারের একটি মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, তবে অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। পান খাবে না? তবে গল্পটা শোনা যাক। পাসিং শো ধরিয়ে তারানাথ গল্প শুরু করল। তো তোমরা তো জানোই যে আমি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50 খানা পাত পড়তো। আপন কাকা জ্যাঠারা তো ছিলেনই, তার বাবার এক দুঃসম্পর্কের ভাইও আমাদের সংসারে থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে রাখতাম। রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ওই ক্লাস 3 কি ক্লাস 4 অবধি বোধহয় পড়েছিলেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পেছনে জমি কুপিয়ে লাউ কুমড়োর চারা বসাচ্ছেন, নয়তো কুড়ুল নিয়ে সংসারের জ্বালানি কাঠ চিড়ে দিচ্ছেন। অবসর সময় বলে কিছু ছিল না, তবে সব সময়ই তিনি যেন কিছু না কিছু একটা করেই চলেছেন। সবাই রাঙা কাকাকে ভালোবাসতো তার মধুর ব্যবহারের জন্য। আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে পাত্রের বড় চাকুরে বা ব্যবসায়ী হওয়ার দরকার হতো না, ওই যা হোক একটা খাবার সংস্থান থাকলেই চলতো। তাছাড়া বাবা কাকারা বোধহয় কয়েক বিঘে জমি রাঙা কাকার নামে লিখে দিয়েছিলেন। তার ফসলে 2টি প্রাণীর না চলার কথা নয়। তা রাঙা কাকিমা বিয়ের কিছুদিন মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না চরিত্রে, সবার কাজ আগ বাড়িয়ে করে দিচ্ছেন, সর্বদা হাসি মুখে, উঁচু গলায় কথা বলতে জানেন না। এমন মানুষকে কে না ভালোবাসবে? বাংলা বিহারের একেবারে প্রান্তে একটি ছোট্ট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ওই ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলেই পাড়াগার সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না। সবচাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট ভাইজি বিরাজবালাকে। বিরাজ তখন খুবই ছোট, বছর 5-6 বয়স হবে। সেও কাকিমার ভীষণ ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তার সঙ্গেই দুপুরবেলা শুয়ে গল্প শোনে। সারাদিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘোরে। কাকিমা বলতেন, বিরাজ আর জন্মে আমার মেয়ে ছিল। এর বছর 2 পর বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারোর মনে আসেনি কোনো দিন, আর আসবার কথাও নয়। পাড়াগাঁয়ের নিতান্ত স্বাভাবিক আর 5টা মেয়ের মতোই তার চালচলন। কিন্তু বিরাজের 8-9 বছর বয়সের একটা ঘটনায় আমাদের হঠাৎ খটকা লাগে।
প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারে নানান রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু পরপর তেমন ঘটনা ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। বিরাজ আমার ছোট কাকার মেয়ে। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছেন আর বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমা পুজো আরম্ভ করার আগে বিরাজ একবার বলল, মা, আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দেবে মা? কাকিমা রাগ করে বললেন, বকিস না তো, যা ওঠ এখান থেকে। বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো, পুজোর সময় বুঝি অমন বলে? তা ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। পুজো হয়ে যাওয়ার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করছেন, তখন বিরাজ আবার বলল, হ্যাঁ মা, দেবে তো বিকেলে তালের বড়া করে? সে দেখা যাবে, এখন যা, মেয়েদের খাই খাই করতে নেই। তো ঠাকুরঘর ছেড়ে বেরিয়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো যে গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গেলাসের জল আজ বদলে দিতে ভুলে গিয়েছেন। মনে মনে জিভ কেটে কাকিমা জল বদলাবার জন্য গেলাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুললেন। এ কি, জল কই? গেলাসটা ভর্তি তালের বড়া, সদ্য ভাজা, তখনও গরম রয়েছে। এই নিয়ে সেদিন খুব হই হই হয়েছিল। হবারই কথা, বন্ধ ঠাকুরঘর কাকিমাই সকালে প্রথম খুলে পুজো করতে ঢুকেছেন। সেই বন্ধ ঘরে গেলাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? কেউ কেউ বলল, বিরাজই হয়তো আগে থেকে গেলাসে বড়া লুকিয়ে রেখেছিল মজা করবে বলে। সে যুক্তিও পুরোপুরি খাটে না। প্রথমত, অত সকালে তাকে তালের বড়া কে ভেজে দেবে? দ্বিতীয়ত, ঠাকুরের আসনে হাত দেবার সাহস তার হবে না। সেই যুগে এইসব মানামানি খুব ছিল, জানো তো। তাই সবারই মনে কেমন যেন একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হলো আরেকটা কাণ্ড। সেদিন বিরাজ হঠাৎ বায়না ধরলো যে, ও মা, আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। আজকাল শুনতে হয়তো একটু অদ্ভুত ঠেকবে যে আলু ভাতে আর এমন কি জিনিস যার জন্য বায়না করতে হবে, কিন্তু তখনকার দিনে পাড়া গাঁয়ে আলু রীতিমতো দুষ্প্রাপ্য তরকারি হিসেবে গণ্য হতো। লোকের বাড়িতে সব সময় মজুদ থাকতো না, অনেকে খেতও না। হাটের দিনে কেউ শখ করে কিনে আনতো। কাকিমা বললেন, এখন তো ঘরে আলু নেই মা, ভাতও চড়ে গিয়েছে, বেলা হাট থেকে রামু এনে দেবে, এখন রাত্রিরে খেও। মায়ের বকুনির ভয়ে বিরাজ চুপ করে গেল। কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আসলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, বাবা, এতক্ষণে একটু সময় পাওয়া গেল, ভাত নামিয়ে ফ্যান বলাতে দিয়ে এলাম। আচ্ছা ছোটদি, ভাতে আজ আলু সেদ্ধ কে দিয়েছে বলতে পারো? কে খাবে? ছোট কাকিমা অবাক হয়ে বললেন, আলু সেদ্ধ ভাতে? আমি তো দিইনি। সে কি, তাহলে কে দিল? হাত দিয়ে ভাত নাড়ছি, দেখি ভাতের মধ্যে কিচকিচ করছে আলু। তা 10-12টা তো হবেই। আবার হইচই হলো। এবারেও কর্তারা অনেক যুক্তিসহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের ধাঁধা কারোরই ঘুচল না। বাড়িতে আলো ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে। মেয়েটা আলু পাবে কোথায় যে ভাতের হাঁড়িতে ফেলবে? এর পরের ঘটনার কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলল না। সবারই মনে হলো যে বিরাজের একটা কিছু অপ্রাকৃত ক্ষমতা আছে বটে। ছোট কাকা বৈষয়িক কি একটা কাজে সদরে গিয়েছিলেন। 2-3 দিন উকিলের বাড়ি থেকে কাজ সেরে ফিরবেন। কাকা সদরে যাওয়ার 2 দিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় থেমে গিয়েও বৃষ্টি চলল রাত প্রায় 9টা পর্যন্ত। বেশ ঠান্ডা বাতাস দিতে লাগলো। বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। বিরাজ সেই রাত্রিরে শুয়েছিল রাঙা কাকিমার কাছে। অনেক রাত্রিরে, তখন বোধহয় এই 1টা কি 1:30টা হবে। রাঙা কাকিমা হঠাৎ দেখলেন বিরাজ বিছানা ছেড়ে নেমে যাচ্ছে।
কাকিমা অবাক হয়ে বললেন, ও বিরাজ, যাচ্ছিস কোথায়? বিরাজ প্রথমটা উত্তর দিল না। মশারি তুলে বিছানা ছেড়ে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পেছন থেকে ধরলেন। এই, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কি হয়েছে বল? বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না। কাকিমা জোরে ঝাঁকুনি দিয়ে বললেন, বল কি হয়েছে? সেইভাবেই শক্ত হয়ে তাকিয়ে থেকে বিরাজ বলল, দরজা খুলে দাও, বাবা এসেছে। বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে এলো। সবাইয়ের একই প্রশ্ন। বিরাজ কেবল বলে চলে, দরজা খুলে দাও, বাবা দাঁড়িয়ে থাকবে নাকি? শেষে বাবা বিরক্ত হয়ে বললেন, চল দেখি কেমন তোর বাবা এসেছে। বাবা এলে ডাকতো না? বাইরের দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই। রাত ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজেরও সেই ভাবলেশীন শূন্য দৃষ্টি কেটে গিয়ে সে একটু স্বাভাবিক হয়েছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ দেখা গেল যে বাড়ি থেকে কিছু দূরে আম বাগানের মধ্যে কিসের একটা আলো। কাদের যেন গলার আওয়াজও শোনা যাচ্ছে। বাবা হেঁকে বললেন, কে আসলে? ছোট কাকার গলার উত্তর এলো। দাদা, আমি। ছোট কাকাই বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে পলাশপুরের মোড়লের বাড়ি আশ্রয় নিয়েছিলেন। তারা না খাইয়ে ছাড়েনি, সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছে দাদা? এত রাত্রে সবাই জেগে যে? কিছু না, তুই ভেতরে আয়। এইবারে কিন্তু বেশি আলোচনা হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনেই নিল। হয়তো পরপর কয়েক মাস কিছুই না, হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন, যাবেন আমার জ্যাঠতুতো বোনের বিয়ের বাজার করতে। তাকে বিরাজ বলল, জেঠু, আজ তুমি কোথাও যাবে না। কেন রে? কেন যাব না? না, তুমি যাবে না। বাবা অবশ্য তা সত্ত্বেও বেরোচ্ছিলেন। মা আটকে দিয়ে বললেন, আহা, থাক না, আজকের দিনটা থেকেই যাও। বিরাজের ব্যাপারটা তো জানোই। অগত্যা বাবা থেকে গেলেন। দুদিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল, সেই ট্রেন নাকি বর্ধমান ছাড়িয়ে কি একটা স্টেশনে ঢোকার মুখে উল্টে গিয়েছে। বহু লোক হতাহত হয়েছে। বাবা একবার বিরাজকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করেছিলেন, আরে, এই যে তুই অনেক কথা আগে থেকেই বলে দিতে পারিস, কি করে জানতে পাস বলতো? বিরাজ চুপ করেছিল। শেষে বাবা এক ধমক লাগাতে সে কেঁদে বলল, আমি সত্যি কিছু জানি না জেঠু, আমি কিছু বলি না, আমার মুখ দিয়ে কে যেন অমনি বলে। আচ্ছা আচ্ছা, যা, এখন কাঁদছিস কেন রে? কাদার মতো কি বলেছি? এর কিছুদিন পরে খবর এলো যে রাঙা কাকিমার বাবা মারা গিয়েছেন। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকেই বাবার কাছে মানুষ। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন, মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছেন। কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটি। তারা কোনো দিনই আর দেশে ফিরবে বলে মনে হয় না। এই অবস্থায় মেয়ে জামাইয়ের এক্ষুনি গিয়ে বাড়ি দখল নেওয়া উচিত, নাইলে বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাঙা কাকা সবার সঙ্গে পরামর্শ করলেন। ঠিক হলো যে ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকায় রাঙা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন। তবে উইলের কপি নেওয়া, খদ্দের জোগাড় করা এবং বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমাকে হয়তো 2-3 মাস সেখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতেই কাকিমা চতুর্থীর শ্রাদ্ধ করলেন। তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। যাওয়ার আগে বিরাজকে কোলে নিয়ে আদর করে গেলেন। বললেন, লক্ষ্মী হয়ে থাকবি কেমন? আমি কদিন বাদেই চলে আসব, তোকে কত গল্প বলবো। রাঙা কাকা আর কাকিমাকে বাড়ির সবাই খুব ভালোবাসতো। সে কথা হয়তো আগেই বলেছি। তাদের এই সম্পত্তি প্রাপ্তির ঘটনায় সবাই বেশ খুশি হলেন।
মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় ইত্যাদি দিয়ে জল খাবার খাচ্ছি। হঠাৎ এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, কাল রাত্রে রাঙা কাকিমা কখন এসেছে? দেখছি না তো। সে তো আসেনি। কে বললো তোকে? কেউ বলেনি, আমি দেখেছি। মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়িতে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদরের স্বরে বললেন, কি হয়েছে মা? কাকিমার ব্যাপারে কি বলছিলি? কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল তো। আমার ঘুম ভেঙে গিয়েছিল, দেখলাম কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর আবার বেরিয়ে গেল। আমার সঙ্গে কথা বললো না কেন জেঠু? তুই স্বপ্ন দেখেছিস? বৌমা তো আসেনি। না জেঠু, স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম। কেমন সুন্দর লাল পাড় নতুন শাড়ি পরেছিল, আর কি সিঁদুর দিয়েছে মাথায়। বাপ্পা, চুল সব সিঁদুরে মাখামাখি। এই চুপ চুপ, কি দেখেছিস ঘুমের ঘরে? বাজে বকিস না। বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যে বাড়ির মধ্যে রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারা উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে বসলেন। একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালো হয়। সবাই ভালো আছে নিশ্চয় ঠাকুরের কৃপায়, তবু একটু দেখে এলে ক্ষতি কি? পরের দিন বিকেলে মেজ কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরের দিন সকালবেলা রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত হলেন। শেষ রাত্রির ট্রেনে নেমে হেঁটে এসেছেন। চুল শুষ্ক, পা খালি, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ বসে গিয়েছে গর্তে। বাড়ির দাওয়ায় বসে দু একবার ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, দাদা গো, আপনার বৌমাকে দেখে এলাম। মাত্র 3 দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা। আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে। কয়েকদিনে আচ্ছন্নের মতো ছিলেন রাঙা কাকা। একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছেন। আরও শোনা গেল যে পুজোয় পরবেন বলে কাকিমাকে একখানা ভালো লাল পাড় শাড়ি কিনে দিয়েছিলেন কাকা। শেষ যাত্রার সময় সেইটে পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কৌটো উপুট করে দিয়েছিল মাথায়। বাংলার সীমান্তে একটি অখ্যাত শহরের ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমার নশ্বর দেহ ছাই হয়ে গিয়েছে। কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলেই প্রকৃতই শোক পেলেন। কিছুদিন সবারই মুখ বিষণ্ণ। বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না, হাসে না। কিন্তু সব শোকের তীব্রতাই সময় চলে যাবার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর নিয়মই এই যে যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, সে সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় যে তাকে বাদ দিয়েও দিব্যি চলে যাচ্ছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করলো। মাঝে মাঝে হাসির শব্দ শোনা যেতে লাগলো। একেবারে স্তব্ধ হয়ে গেলেন কেবল রাঙা কাকা। যে মানুষ হাতে কাজ না থাকলে ছটফট করত, সে সারাদিন বসে আছে ঘরের লোহাকে। চোখ দুটো উদাস, দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই। খাওয়ার সময় জোর করে ডেকে নিয়ে যেতে হয়। সংসারের কোনো ব্যাপারেই কোনো উৎসাহ নেই তার। বাবাই তোড়জোড় করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞেস করলে, এ টাকা দিয়ে কি করতে চাও? রাঙা কাকা চুপ করে রইলেন। চুপ করে থাকলে তো চলে না বিশু, কপালে যা ছিল তাই হয়েছে। এই ন্যায্য তো তোমার টাকা, তোমাকেই ব্যবস্থা করতে হবে। টাকা দিয়ে আমি আর কি করব? আপনি যা ভালো বোঝেন করুন। আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না। তাহলে আমি বলি কি, এই টাকাটা তুমি বৌমার নামে কোনো এক হাসপাতালে বা আশ্রমে দান করো। বৌমার আত্মা তৃপ্তি পাবে। বেশ তো, তাই করুন।
সব বিলি ব্যবস্থা হয়ে যাওয়ার পর একদিন সকালে উঠে দেখা গেল যে রাঙা কাকার ঘরে দরজা খোলা, তিনি নেই। এমন কিছু একটা যে ঘটবে সবাই আন্দাজ করতে পেরেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল, বাবা বোধহয় কাগজে বিজ্ঞাপনও দিয়ে থাকবেন, কিন্তু রাঙা কাকা আর কোনো দিন ফিরে এলেন না। বছর ঘুরে এলো, রাঙা কাকা আর রাঙা কাকিমার স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসেবে রয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিসে প্রায় এই প্রসঙ্গ ওঠে। বাড়ির মাঝখানের উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, বন্ধই পড়ে আছে। এই উঠোনের মাঝখানে ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনোদিন মা, কোনোদিন কাকিমাদের মধ্যে কেউ সন্ধেবেলা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। একদিন কিভাবে গল্পে গল্পে কারো আর প্রদীপ দেওয়ার কথা মনে পড়েনি। অন্ধকার বেশ গাঢ় হতে হঠাৎ মেজ কাকিমা বললেন, ওই যা, তুলসী তলায় আলো দেখানো হয়নি তো? আমার আবার হাত জোড়া, যা তো বিরাজ, একটা প্রদীপ জেলে তুলসী তলায় দিয়ে আয়। একটু পরেই বাইরের উঠোন থেকে বিরাজের যে গলার চিৎকার ভেসে এলো, পরপর দুবার। কাকিমারা দৌড়ে গেলেন, পার বাড়ি থেকে কাকা জ্যাঠারা ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে বিরাজ। পায়ের কাছে মাটিতে প্রদীপটা পড়ে আছে, তেল ছড়িয়ে পড়েছে উঠোনে। কি হয়েছে? আমার চেঁচিয়ে উঠলি কেন? বিরাজ কাঁপা কাঁপা আঙুল তুলে রাঙা কাকার ঘরের দিকটা দেখিয়ে বলল, রাঙা কাকিমাকে দেখলাম, ওইখানটায় দাঁড়িয়ে ছিল। সবাই চুপ। বিরাজ মিথ্যে বলবে না, আর তার বিশেষ অপ্রাকৃত ক্ষমতার ব্যাপারটা এখন একটা প্রায় প্রমাণিত সত্য। তবুও বাবা একবার বললেন, যা কি যাতা বলছিস, অন্ধকারে ভুল দেখে থাকবি। না জেঠু, আমি ঠিকই দেখেছি। সাদা কাপড় পরা ছিল, ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলল, তারপর আবার ঢুকে গেল ঘরে। ঘর থেকে বেরিয়ে এলো? তা কি করে হবে? এই তো তালা বন্ধ রয়েছে। বুঝিয়ে সুঝিয়ে বিরাজকে ঠান্ডা করে ভেতরে নিয়ে আসা হলো। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করল। কখনো একেবারে পরিষ্কার দিনের বেলায় কাকিমা যেন বিরাজকে কিছু বলছেন। মা জিজ্ঞেস করেছিলেন, কি বলে কিছু বুঝতে পারিস? না জেঠিমা, মুখ নাড়ছে, দেখতে পাই, কথা কানে আসে না। তবে একটা জিনিস, কি? কাকিমার খুব কষ্ট বলে মনে হয়। কি করে বুঝলি? কথা তো শুনতে পাস না। মুখ দেখতে পাই যে, খুব ব্যথা পেলে যেমন মুখ হয় সেই রকম। ছোট কাকা কোথা থেকে এক ভূতের রোজা ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার আদৌ শ্রদ্ধা হলো না। আমি তখন একটু বড় হয়েছি, গ্রামে সাধু সন্ত এলে সেখানে ধর্ণা দিয়ে পড়ে থাকি, লোক চেনবার ক্ষমতা সামান্য হয়েছে। ভূতের রোজা ঘন্টা দুয়েক ধরে উঠোনে নানান বিচিত্র ক্রিয়াকলাপ করল। মাটি দিয়ে খড়িতে নকশা এঁকে তার ওপর শ্বেত সর্ষে আর আতপ চাল ছিটিয়ে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। কিন্তু ওই পর্যন্তই। সে দক্ষিণা নিয়ে বিদায় হওয়ার পর সেদিন বিকেলেই বিরাজ আবার রাঙা কাকিমাকে দেখতে পেল। দালানের একদিকে রান্নাঘর, সেখানে মা উনুনে আঁচ দিচ্ছেন আর বিরাজ মেঝে বসে বিকেলের তরকারির জন্য কুটনো কুটছে। ঠিক এমন সময় বিরাজ দেখলো লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছে। মা শিগগির কাজ ফেরে ছুটে এসে দেখলেন বিরাজ এক দৃষ্টে জানলার দিকে তাকিয়ে রয়েছে। ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে, হাতে আবার একটা কি জিনিস রয়েছে। ওমা, একটা টয় পুতুল। বলা বাহুল্য, মা দালানের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন। হাতে কি রয়েছে বললি? টয় পুতুল, সেই ছোটবেলায় যেমন তুমি আমাকে কিনে দিয়েছিলে। বলপুতুল হাতে কোনো এক মৃতার প্রেতাত্মা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, এ কথা কল্পনা করা কষ্টকর।
কিন্তু বিরাজ কিছু একটা দেখতে পাচ্ছে ঠিকই, নইলে হাতে পুতুল থাকবার মতো সূক্ষ্ম মিথ্যে বিরাজের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয়। এরপর ছোট কাকা আরেকজন ভালো রোজা আনবার প্রস্তাব করেছিলেন, কিন্তু এবার বিরাজ নিজে বারণ করলো। না বাবা, গুণই নেবেন না। কেন রে? রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসতো, মরে গিয়ে কি আমার ক্ষতি করতে চাইবে বলো? হয়তো আমাকে ভুলতে পারেনি বলে আমার কাছে আসে। দিন কাটতে লাগলো, মাস 2-3 হয়তো কিছুই হলো না। আবার একদিন বিরাজ কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড় বিচিত্র জিনিস, কালে সবই খাপ খেয়ে যায়। বিরাজের রাঙা কাকিমাকে দেখতে পাওয়াটা একটু একটু করে সকলের গা সওয়া হয়ে গেল। প্রথম যৌবনে পা দিয়েই আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে। তবে সেই গল্প কিছুটা তোমরা জানো না। তন্ত্র সাধনার দিকে খুব মন গিয়েছিল। প্রকৃত গুরুর সন্ধানে কোথায় না কোথায় ঘুরেছি। মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পরে উধাও হয়ে যায়। এই সময় মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে বড় সাংঘাতিক মেয়ে মানুষ। আমায় দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলো ক্ষমতা দান করেছিল। তারপর বরাকর নদীর ধারে শালবনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তিনিও আমাকে বীজ মন্ত্র এবং কতগুলি শক্তি প্রদান করেন। তারই প্রসাদে জীবনে কখনোই কোনো বড় বিপদে পড়তে হয়নি। ডাল ভাত খেয়ে চাহক করে চালিয়ে দিয়েছে। আমি বড় ধরনের সাধক হতে পারিনি, তবে কয়েকটা সাধারণ সিদ্ধি পেয়েছিলাম মাত্র। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় হচ্ছে। ভালো একটা সম্বন্ধ এসছে গুয়াহাটি কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ কোনো দাবি দেওয়া নেই, মেয়ে দেখে তাদের খুব পছন্দ হয়ে গিয়েছে। এখন কেবল দিনক্ষণ ঠিক করবার যা দেরি। বিরাজ দেখতেও সত্যিই খুব সুন্দর হয়েছে। মাথায় বেশ লম্বা ফর্সা ধপধপ করছে গায়ের রং, এক ঢাল কালো কোঁকড়ানো চুল, টানা টানা চোখ। মেয়ের বিয়েতে খরচ না হবার কথা। আমি থাকতে থাকতেই একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল। পাত্রের বাবা মানুষটি ভারী অমায়িক, গোলগাল চেহারা, মুখে সব সময় হাসি লেগে রয়েছে। গ্রাম দেশে পাত্রের বাবার সাধারণত একটা দাম্ভিক চাল চলতে থাকে। এই ভদ্রলোকের সেসব নেই। বেশ হেসে হেসে গল্প করলেন। বিরাজকে পাশে বসিয়ে মা আমার যেন লক্ষ্মী বলে গায়ে হাত বুলিয়ে দিলেন। আশীর্বাদ করলেন 10 ভরির সেকেলে পাকা সোনার শুষ্নি পাতা হার দিয়ে। কথা রইল যে 1 বছর পর সামনের বৈশাখে ওদের বিয়ে হবে। ওদের কি পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়স জোর সংখ্যক বছরে না হলে বিয়ে নাকি হয় না। সামনের বছর ছেলের বয়স হবে 24। আশীর্বাদ সেরে পাত্রপক্ষের লোকেরা বিকেলবেলা চলে গেলেন। তারা সন্ধ্যের ট্রেন ধরবেন। সঙ্গে আমাদের বাড়ি থেকে লোক দেওয়া হলো স্টেশন অবধি পৌঁছে দেওয়ার জন্য। সেদিন রাত্রে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে দেখতে গেলেন। ছোট কাকিমার পাশেই শুয়েছিল বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছে। না, বিরাজ অঝোর ধারায় কাঁদছে। মাঝরাত্রিরে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় যে মশারির সামনে বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে কি কানে তাকিয়ে বলবার চেষ্টা করছেন, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। কি করুন বিধ্বস্ত মুখ রাঙা কাকিমার। বিরাজ কেঁদে ফেলে বলে, কেন বারবার আসছো রাঙা কাকি? কি বলবে? কি কষ্ট তোমার, বলো কি কষ্ট? উত্তরে রাঙা কাকিমা 2 হাতে ধরে রাখা কি একটা জিনিস সামনে বাড়িয়ে দেন। সেই হাতে ডল পুতুল। কি সুন্দর, ঠিক যেন একটা সত্যিকারের বাচ্চা। এই সময়ে ছোট কাকিমা জেগে উঠতেই রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে গেল।
পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ করে সভা বসালেন। আলোচনার বিষয় ছিল এই যে বিরাজের বিয়ে হতে চলেছে। বিয়ের পরেও সে যদি এই রকমভাবে রাত বিরেতে চেঁচামেচি করে তাহলে তার শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে। পরে এই নিয়ে এক মহা অশান্তির সূত্রপাত হতে পারে। আবার কি একজন রোজা ডাকা হবে? আর কি করা যেতে পারে? সবার মতামতই রোজা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার বড় খারাপ লাগলো। রেত বিতাড়িনী মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়া গিয়ে বুজরুকের দল তার কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম। তাকে তাড়াবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে কেমন যেন বাধো বাধো ঠেকতে লাগলো। তাছাড়া ওই মন্ত্র পাঠ করবার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার খুব কষ্ট হয়। সেই যন্ত্রণার মধ্যে রাঙা কাকিমাকে ফেলতে মন চাইল না। অবশ্য একটা কাজ করা যায় যে বিরাজকে একটা কবচ করে দিতে পারি। সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছে করলেও ওকে দেখা দিতে পারবে না। যা যা লাগবে জোগাড় করতেও বিশেষ অসুবিধা হবে না। বামাবর্ত শঙ্খের চূর্ণ আর 3টে কাকের বাসা আছে এমন নিম গাছের শেকড়ের অংশ চাই। তার সঙ্গে মেশাতে হবে না। তোমাদের কাছে এসব বলা বৃথা। ওই দেখো, ওই 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 যে কিশোরী হাসছে। কিশোরী তৎক্ষণাৎ গম্ভীর হয়ে বলল, না না, আমি অবিশ্বাস করে হাসছি না মোটেই। আসলে আপনি মাঝে মাঝে এমন সব জিনিসের নাম করেন যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারেই অপরিচিত, শুনলে হাসি পেয়ে যায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বিরাজের এই ব্যাপারটার সম্বন্ধে আপনার কি মত? বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল। ঠিক ততটা বুঝতে পারেনি। এখন আন্দাজ করতে পারি। তুলা রাশি, চন্দ্র প্রবল, এমন জাতিকার এরকম হতেই হবে। অবশ্য হবেই যে এমন কোনো কথা নেই, এর ভেতর আরও অনেক কিছু প্রভাব ফেলে। তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়। ডামরতন্ত্রের নিয়ম অনুযায়ী কবচ করে দিলে জাতক বা জাতিকার এই গুণ সাময়িকভাবে লুপ্ত হয়। আর বিরাট যে মিথ্যা বলছে না, এটা ওর মনের কিংবা চোখের ভুল নয়, তা আমি সহজেই বুঝতে পেরেছিলাম। কারণ তোমরা তো জানো, আমি প্রেতাত্মার অস্তিত্ব টের পাই। বিরাটের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি বুঝতে পেরেছিলাম। কি করে বোঝেন? দেখতে পান? দেখতে তো পাই, তবে সব সময় দেখবার প্রয়োজন হয় না। আমি গন্ধ দিয়ে বুঝতে পারি। এরকম? যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানকার আবহাওয়ায় একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেক দিনের বন্ধ ঘরের ভেতর যেমন একটা ছাতা ধরা ব্যবসা গন্ধ পাওয়া যায়, ঠিক সেই রকম। সেই সঙ্গে সমস্ত শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা অবশ্য আমি তোমাদের ভাষা দিয়ে বোঝাতে পারবো না। যাই হোক, গল্পটা বলুন। তারানাথ আবার শুরু করলো। তো কবচের কথা তুলতেই বাবা বললেন, তুই আবার কি কবচ দিবি? না না, সে কাজ নেই। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারে হিসেবের বাইরে দেখেছিল। অপদার্থ বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজের কাজ হওয়া সম্ভব নয়, এই ধারণা প্রত্যেকেরই। বললাম, একবার দেখোই না, ফল না হলে খুলে দিও। তাও বাবা বোধহয় রাজি হতেন না, কিন্তু ছোট কাকিমা বললেন, আচ্ছা, ও দিক না কবচ, বিশ্বাসেও তো ফল হয়। অনেকে অনেক কিছু করলো, একবার ওরটা করে দেখি। 3-4 দিনের মধ্যে কবচ তৈরি করে বিরাজের হাতে পরিয়ে দিলাম। এরপর মাস 2 সেবার বাড়িতে ছিলাম। তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। এমনকি বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন, না, ছেলেটা কিছু বিদ্যে শিখেছে বটে। গ্রামাঞ্চলে এসব খবর খুব দ্রুত রটে। আমার দেওয়া কবচের গল্প
কিছুদিনের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন বাবা এসে বললেন, দুজন লোক তোকে ডাকছে, বাইরে বসিয়ে রেখেছে, যা। বাবা দেখি কেমন প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। বাইরে এসে দেখি দুজন গেঁয়ে চেহারার লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে। ময়লা ধুতি, ফর্সা জামা, তাতে আবার কাচবার সময় বেশি নীল পড়ে গিয়েছে। বললাম, বিজয়। আগে আমরা চলতে পোতা থেকে এসেছিলাম। বেশ, কি দরকার? আগে আপনি একজন গুণী লোক, আমাদের ওইদিকে খুব নাম রটে গিয়েছে আপনার। আপনি ইচ্ছা হলে সব করতে পারেন। আরে বিপদটা কি? আপনারা কি চান সেটা বলুন না। তাদের প্রার্থনা অতি সরল। ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তুতো ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছে। আমি কি মামলায় জিতবার জন্য তাদের একটা কবচ করে দিতে পারি? এর জন্য তারা 200 টাকা অবধি খরচ করতে প্রস্তুত আছে। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এই সবে শুরু। এবার দলে দলে লোক আসতে আরম্ভ করবে। কজনকে আর তাড়াবো? কাজেই পরদিন শেষ রাত্রিতে পোটলা পুটলি গুছিয়ে বাড়ি থেকে সরে পড়লাম। কিশোরী জিজ্ঞাসা করলো, কিন্তু এ ধরনের কবচ তো আপনি দিয়েই থাকেন, তাহলে ওদের তাড়ালেন কেন? সে অনেক পর থেকেই দিতে শুরু করি। এ সময় আমার প্রথম যৌবন। মনে মনে আশা যে সিদ্ধ সাধক হব। টাকার জন্য মামলার কবচ, গরু হারানোর মাদুলি, ওসব ভাবতেই পারি না। তারপর বিয়ে থাওয়া করলাম, সন্তানাদি হলো। সংসারের পেছনে দৈব ওষুধ থেকে বশীকরণ, হোম সব শুরু করলাম। সেই থেকেই পতনের আরম্ভ। একটা দীর্ঘশ্বাস ফেলে তারানাথ গল্পে ফিরে এলো। 9-10 মাস এদিক সেদিক ঘুরে বিরাজের বিয়ের কিছুদিন আগে বাড়ি ফিরে এলাম। আমাকে দেখে আর তাও তেমন কেউ খুশি না হোক, মা খুশি হলেন। যাক, বিরাজের বিয়ের কথাটা মনে রেখেছিস তাহলে। তুই না এলে আমার ফাঁকা ফাঁকা লাগতো। অপ্রস্তুতভাবে হাসলাম একটু কেবল। কি আর বলার আছে, মাই কেবল শেষ দিন অবধি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে সন্তানকে। অন্য কেউ খুব আত্মীয়তা বোধ না করলে তাদের দোষ দিতে পারি না। আমি বা কি দায়িত্ব পালন করেছি বাড়ির লোকের প্রতি? ভালোবাসা তো আর আকাশ থেকে পড়ে না। রাত্রিরে খাবার সময় বাবা বললেন, তুমি যে কবজ দিয়ে গিয়েছিলে বিরাজকে, তাতে খুব কাজ হয়েছে। তারপর থেকে বিরাজ আর ভয়টাই পায়ওনি। কিছুক্ষণ চুপচাপ খেয়ে যাওয়ার পর বাবা বললেন, এই যে একটা বিদ্যা শিখেছিস, এটাও তো বাড়িতে থেকে ব্যবহার করতে পারিস। টাকার জন্য না হয় নাই হলো, মানুষের উপকার করার জন্য তো করতে পারিস। বাড়িতে তোর মন বসে না কেন? করে রইলাম। আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনোদিন মন বসবে না। বাবাকে সে কথা বলে লাভ নেই। নির্ঝঞ্ঝাটে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে মুখুজ্জিদের বড় বাড়ির হল ঘরে ঢালা বিছানা পেতে শুইয়ে দেওয়া হলো। গোধূলি লগ্নে বিয়ে। রাত 11টার ভেতর বিয়ে খাওয়া প্রসন্ডিকা সব শেষ। একতলার কোণের ঘরে মেয়েরা বাসর জাগবার আয়োজন করছিল। রাত 1:30-2 অবধি বাসর ঘর থেকে হাসি আর গানের শব্দ পাচ্ছিলাম। আস্তে আস্তে বাসরের কোলাহল থেমে এলো। ছেলে মানুষের আর কত রাত্রি জাগবে? শরীর খাটাখাটনি করে ক্লান্ত। আমিও কখন যে ঘুমিয়ে গেছি তা টের পাইনি। ঘুম ভাঙলো শেষ রাত্রিরে বাবার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বাবা পাশে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন। আমি ব্যস্ত হয়ে উঠে বসলাম। বললাম, কি হয়েছে? বাবা পাংশু মুখে বললেন, দেখ, বিরাজ আবার ওরকম করছে। সে কি? এমন তো হওয়ার কথা নয়। মানে তুই কবজ দেবার পর তো আর কোনোদিনও এরকম হয়নি। বাসরে তো সবাই মিলে আমোদ আহ্লাদ করেছে, তারপর বুঝি একটু ঘুমিয়ে পড়েছিল,
এই একটু আগেই চিৎকার করে জেগে উঠেছে। জামাই খুব ভয় পেয়ে গিয়েছেন, তুই একবার চল রে। ততক্ষণে আমি নাকে একটা সোদা সোদা ছাতা ধরা আর ভ্যাপসা গন্ধ পেতে শুরু করেছি। এইবারে এসে অবধি সেই গন্ধটা আর পাইনি। বিছানা ছেড়ে দাঁড়িয়ে উঠে বললাম, আমার সঙ্গে এসো তো। সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে যাচ্ছে দেখে বাবা বললেন, আরে ওইদিকে কোথায় যাচ্ছিস? বিরাজ তো নিচের বাসর ঘরে। বললাম, এসোই না। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামলাম। দরজা খোলা, সবাই নিচে গিয়েছে বিরাজকে সামলাতে। ঘরে ঢুকে বাতিটা উস্কে দিয়ে দেরাজগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন, তোর কি মাথা খারাপ হলো নাকি? এখানে কি করছিস? ওপর থেকে 3 নম্বর দেরাজে ছিল জিনিসটা। আমার ধারণায় ঠিক। বাবার বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজকে দেওয়া আমার কবচখানা। এখানে এটা এলো কি করে? সেটা অবশ্য আমিও পরিষ্কার জানতাম না, তবে বিরাজ যে কবচটা খুলে রেখেছে এবং তার ফলেই যে এই বিপত্তি তা বুঝেছিলাম। আর খুলে রাখতে হলে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে নিজের ঘরের দেরাজ। বোধ হয় হাতে অত বড় একটা কবচ থাকলে স্বামী অবাক হতে পারে বা শ্বশুর বাড়ির নানা লোক নানা সন্দেহ করতে পারে। এই ভয়ে বিয়েতে বসবার আগে বিরাজ ওটা খুলে রেখে দিয়েছিল। 8-10 মাস নিরুপদ্রবে কাটায় সে ভেবেছিল কাকিমা হয়তো আর দেখা দেবেন না। লজ্জা করাটা অসঙ্গত নয়। কবচটা চৌকো তক্তির মতো, বেশ বড়। অত বড় জিনিসটা কারণ না কারোর চোখে পড়তেই পারে। বাবার হাতে কবচটা দিয়ে বললাম, যাও আড়ালে ডেকে পরিয়ে দাও, জামাইয়ের সামনে করবার দরকার নেই। জামাই ছেলে মানুষ, তাকে বুঝিয়ে দেওয়া কঠিন হলো না। আর বিরাজকে সাবধান করে দেওয়া হলো যে সে কখনো যেন সে কবচ খুলে না রাখে। বিকেলে মেয়ে বিদায়ের সময় হয়ে গেল। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। বাইরে খোদা বক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে, রওনা দেবার সব আয়োজন সমাপ্ত। জিনিসপত্র সঙ্গে যা যাবে তা তো বেঁধে তুলে দেওয়া হয়েছে ঘোড়া গাড়ির ছাদে। কেবল বরবরের জামা কাপড় আর গয়না যাবে একটি লাল স্টিলের ট্রাঙ্কে, সেটা বিরাজের ঘরে রয়েছে। যাবার সময় সে নিয়ে যাবে। মেয়ে জামাই বিদায় হওয়ার সময় বাড়ির মেয়েরা তো কান্নাকাটি করলেনই, এমনকি বাবা আর মেজ কাকা অবধি দেখলাম বারান্দার এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছেন। ছোট কাকাকে তো খুঁজেই পাওয়া গেল না। আশীর্বাদ করেই তিনি কোথায় যে লুকিয়ে বসে আছেন। আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো ছোট কাকিমার ঘরে, যেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে দিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া হবে। ঘরে ঢুকবার মুখে চৌকাঠের কাছে থমকে দাঁড়ালেন না। কি এগুলো এমন করলো কে? ঘরের সামনে চৌকাঠের বাইরে কে যেন বিরাজের লাল ট্রাঙ্কটা টেনে বের করে ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। মুখে মাখবার নতুন পাউডারের কৌটোটা ঢাকনা খোলা অবস্থায় পড়ে, তার থেকে মুঠো মুঠো পাউডার চারিদিকে ছড়িয়ে কেউ খেলা করতেছে যেন। মা তাড়াতাড়ি ট্রাঙ্কের ভেতরে হাতলে দেখলেন, না, জামাইয়ের শালের নিচে গয়নার বাক্স ঠিক আছে। তাহলে এর মানে কি? চোর হলে তো গয়নার বাক্সই তার লক্ষ্য হবে। কোনো শিশুর দুষ্টুমি বলে মনে করা যেত, কিন্তু তত ছোট শিশু এই বাড়িতে নেই। মা আর ছোট কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাক্সে ভরে দিয়ে ট্রাঙ্কের ডালা বন্ধ করতেই যারা কাছাকাছি দাঁড়িয়েছিল তারা অস্ফুট বিস্ময়সূচক শব্দ করে উঠল। ট্রাঙ্কের লাল রঙের ডালার ওপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটি শিশু যেন পাউডার মেখে মনের আনন্দের ছাপ দিয়েছে। কিন্তু অত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়িতে। ছাপগুলো খুবই ছোট ছোট, একদম প্রায় সদ্যজাত শিশুর মতো। এত ছোট বাচ্চাকে নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যই রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাওয়ার পর এই নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না। এর কিছুদিন পর আমিও বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশের শ্মশানে মশানে, সিদ্ধপিঠে।
প্রকৃত সাধকের দেখা পাবার পিপাসা মনের মধ্যে উদগ্র হয়ে রয়েছে তখন। সারাদিন পথ হাঁটি সন্ধ্যাবেলায় কোনো মন্দিরে কি বাঁধানো গাছের তলায় আশ্রয় নিই। রান্না করে খেতাম না কখনো, হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়েমুড়ি কিনে নিতাম, কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা খুব ভালো কেটেছে জানো। এখন এই বদ্ধতার ভিতর বসে বসে মনে করলে বেশ রোমাঞ্চ হয়। কেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়ানো, মাথার উপরে খোলা আকাশ, পথের কোনো সীমা নেই, কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য, কত অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্য নয়, বোধ হয় এই পথের নেশাতেই ঘর ছাড়া হয়ে পড়তাম। তা এইভাবে ঘুরতে ঘুরতে বাংলার বিহারের একটা সীমান্তে ছোট্ট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কেনবার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞেস করলাম। মুদি বলল, মোটা রামপুর বাউজি। আমি চমকে উঠলাম। কি বললে? ছোট রামপুর? যে কেন বাবু? না কিছু না। মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরে ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি, এখানেই কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসি মাখা মুখ, কোদাল হাতে রাঙা কাকা বাগানে জমি কোপাচ্ছেন, কাকিমার মৃত্যুতে রাঙা কাকার সেই কান্না। ছোট রামপুরের প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ভীমা নদী। বিশেষ চওড়া নয়, স্রোত কম, কিন্তু নদীর দুপারে অনেক দূর অব্দি বসতি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারেই রামপুরের শ্মশান। উঁচু নিচু লাল মাটির প্রান্তরের মধ্যে কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য তৈরি একটা চালা ঘর আছে। তা আমি যখন পৌঁছলাম তখন দিনের আলো নিভে এসেছে বটে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী ছিল, কাজেই রাত্রিরে জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে। শ্মশানে কাটানো আমার অভ্যাস আছে, ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে ওই চিড়ে আর গুড় দিয়ে রাত্রির খাওয়া সেরে নদীতে নেমে জল খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমিত্রীর ওপর ফুটে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। নদীর ধারের সাদা বালি চিকচিক করছে চাঁদের আলোয়। অমন দৃশ্য তোমরা কখনো দেখনি, বুঝেছ? শহর বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা কি অমাবস্যা কিছুই টের পাও না, শহরে সেই জীবন নেই। শরীর খুব ক্লান্ত ছিল, ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যায়। সামনে চালাঘাটটা যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমোই বা কেন, এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগিয়ে গেলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা, কেবল একদিকে কতগুলো খড়ের আঁটি পড়ে আছে। আমি ভাবলাম ভালোই হলো, খড়ের আঁটিগুলো বিছাইয়ে একটু গদি মতো করে নিয়ে তার উপর চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখ পড়ল লোকটাকে। এতক্ষণ বুঝতেই পারিনি যে ঘরে আর একজন মানুষ আছে। কখন থেকে এসে বসে আছে লোকটা, খালি গা, আধময়লা ধুতি, লম্বা চুল, চোখে মুখে দাড়ি গোপের জঙ্গল। হঠাৎ আলো জ্বলায় মুখের সামনে হাত দিয়ে আড়াল করে আছে। পোড়া কাঠির টুকরোটা ফেলে দিলাম। বিড়ি ধরে গিয়েছিল, ওটা দুই টান দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা যায় না, সে যেখানে বসে আছে আন্দাজে সেদিকে তাকিয়েই প্রশ্নটা করলাম। প্রথমে খানিকক্ষণ চুপচাপ, তারপর কেমন যেন ভাঙা খসখসে গলায় উত্তর এলো, শ্মশানেই থাকি। মরা পোড়াতে যা সাহায্য করা যাদের জীবিকা, তেমন এক শ্রেণীর লোক প্রায় সব শ্মশানেই থাকে। আমি আন্দাজ করে নিলাম এ তাদেরই একজন। জিজ্ঞাসা করলাম, থাকো মানে কি, কি করো?
মরা পোড়াও? না, তাহলে? শুধু থাকি আর শ্মশানেই ঘুরে বেড়াই। নিজের অভিজ্ঞতা থেকে জানি যে এই ধরনের লোকেরা কথা কম বলে আর নিজেদের সম্বন্ধে কিছু বলতে চায় না। কাজেই প্রসঙ্গ বদলে বললাম, বিড়ি খাবে? না। ভালো মজা। আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহরে পালিশ করা মানুষের চাইতে এসব হাটে মাঠে ঘুরে বেড়ানো চরিত্রদের বেশ ভালোই লাগে। তাই এই দেখছি যে বাস্তবে একেবারেই অনিচ্ছুক। লোকটার গলায় কেমন ভাঙা কেন? ঠান্ডা লেগেছে নাকি? একটু চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গে কথাবার্তা চালানো যায়। তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা জিজ্ঞেস করাই ভালো। ঘরের কোণে অন্ধকারে দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন আছো এখানে? অনেক দিন। অদ্ভুত কিছু দেখোনি বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে? এইবারে লোকটার অনিচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণের স্পর্শ লাগলো। সে বলল, কেন দেখবো না? এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিনও ভুলতে পারবো না। কি ঘটনা? কিছুক্ষণ স্তব্ধতা, তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সে মানুষটার গলা ভেসে এলো। অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাহ করতে এসেছিল। অল্প বয়সের বউ লাল পাড় শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল। নদীর পাড়ে ওই যেখানে রাঙামাটি ঢিপির মতো উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছ, বাইরে তো চাঁদের আলো, ঠিক ওইখানে লোকটা বসে কাঁদছিল একা একা। বউকে তো খুব ভালোবাসতো কিনা। আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম। এই ঘটনা যেন বড্ড চেনা চেনা লাগছে। তাহলে কি এই লোকটা রাঙা কাকিমার দাহ কার্যের সাক্ষী? দিনের জন্য এসেছিল তারা, কাজ শেষ করে ফিরে যাওয়ার কথা ছিল। বউয়ের আর ফেরা হলো না। আকাশে মেঘ ঘন হয়ে এসেছিল, পাছে বৃষ্টি এসে পড়ে এই ভয়ে ডোমরারা বাঁশ দিয়ে চিতা খুঁচিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ সারবার জন্য। এইখানেই জন্ম হয়েছিল বউটার, আবার এইখানেই এসেই মরল। আমার আর কোনো সন্দেহ রইল না, রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে বটে লোকটা। আশ্চর্য যোগাযোগ তো। আমি জীবনে আজ প্রথম এলাম এখানে, তাও না জেনে, আর এসেই এই লোকটার সাথে আলাপ। বললাম, খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরেই। কিন্তু বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা। লোকটার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি না। মানুষ এমন চুপ করে বসে থাকতে পারে? লোকটা বলল, একবার কারণ আছে, বউটার পেটে বাচ্চা ছিল। কি বলছো তুমি? এ কথা কেউ জানতো না? না, বউটা ভেবেছিল আর কিছুদিন বাদে স্বামীকে বলবে, তার সময় আর পায়নি। কিন্তু বাস দিয়ে খোঁজাবার সময় ডোমেরা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয়, জানো তো, না হলে দুজনের কারুরই মুক্তি হয় না। আহা, বউটার বড় শখ ছিল একটা সন্তানের, সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্ত না হওয়ার যন্ত্রণা যে কি যন্ত্রণা সে কেবল বদ্ধ আত্মাই জানে। এই বুঝি নিজের যন্ত্রণার কথা জানবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়ে। এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম, এইবারে লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, সে কি? তুমি বিরাজের নাম জানলে কি করে? কে তুমি? কোনো উত্তর নেই। ঘরে স্তব্ধতা। দেশলাই জ্বাললাম, কিন্তু ও কোথাও কেউ নেই। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটে এসে ঘরে যে ছিল, দরজা দিয়ে বেরোলে আমি নিশ্চয়ই তাকে দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাকালাম। শূন্য লাল মাটির প্রান্তর, চাঁদের আলো এক স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে। জনপ্রাণী কোথাও নেই কেউ। কোথায় গেল সে? এই সময়েই এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোদা গুমো ভ্যাপসা গন্ধ।
চেনা বক্তার পরিচয় প্রকট করে দিয়ে গেল। ভেবে দেখলাম সব ঘটনাই এক সূত্রে গাঁথা। রাঙা কাকিমার যন্ত্রণাকাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্রাঙ্কের উপর ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতের দলপুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত, কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে আগেই তো গোলযোগ মিটে যেত। রাত্রি ক্রমশ গভীর হতে লাগলো। একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরের দিন সেখান থেকে রওনা হয়ে সোজা গয়ায় এসে রাঙা কাকিমা এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করি। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞেস করলাম, আচ্ছা, এর সঙ্গে কি আরো একজনের নামে পিণ্ড দেওয়া যাবে? একসঙ্গে করে দিতে পারবেন? পুরোহিত বলল, কেন হবে না? কিছু মূল্য ধরে দিবেন, এখানকার নামে হবে। কি গোত্র? পুরোহিতকে রাঙা কাকার নামটা বললাম। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।